বলো সবাই কেমন আছো? বলো সবাই কেমন আছো? তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা হয়ে গেল। ঠিক আছে, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো তোমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা খুব ভালো করে পড়ছো আশা করি, এবং তোমরা অনেকে পরীক্ষাও দিয়ে ফেলছো, তাই তো? বলো সবাই পরীক্ষা দিছো কিনা? অনেকেই যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। তুর্য, নুসরাত, আশা খাতুন, তারপরে অনেকেই যুক্ত হচ্ছে। সুমন যুক্ত হয়ে গেছে। দাদা কেমন আছেন? খুবই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। সবাই পরীক্ষা দিছো তো? বলো। আজকে তো পরীক্ষার সলভ দিব, তাই না? তো পরীক্ষা যদি না দাও তাহলে পরীক্ষার সলভ দিয়ে আমি কি করব বলো? যারা পরীক্ষার সলভ দাও নাই, মানে যারা পরীক্ষা দাও নাই, তো তাদেরকে সলভ দিয়ে আমি কি করব? তাহলে শোনো, আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের যে এক্সামটা তোমাদের হয়েছে সেই এক্সামের সলভটা আমরা দিব। তাহলে যারা এক্সাম দিছো বলো কয়টা এমসিকিউ ছিল? বলো এমসিকিউ ছিল কয়টা? তাহলে আমরা সেই এমসিকিউগুলার আজকে সলভ দিব। দেন তারপরে গিয়ে আমরা পরবর্তী যে শিডিউল ক্লাস থাকবে সেই শিডিউল ক্লাস থেকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব পড়া শুরু করে দিব। তাহলে নেক্সট আমাদের পড়ার চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই চ্যাপ্টারটা খুবই মজার চ্যাপ্টার। বিশেষ করে এই চ্যাপ্টারের সাথে কেমিস্ট্রির একটু মিল আছে। তোমরা কেমিস্ট্রিতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র এগুলো পড়ে আসছো না? এগুলার মানে মূল এই অধ্যায়ের দশম অধ্যায়ের অর্ধেক হচ্ছে তোমার কেমিস্ট্রিতে পড়া। তো এই কারণে পড়তে খুব সহজ লাগবে, মজা লাগবে। এবং আমরা কেমিস্ট্রিতে যা পড়ি তার চেয়ে আরও বেশি কিছু পড়বো। ঠিক আছে, বুঝোই তো, ফিজিক্স মানেই তো একটু উচ্চমার্গীয়, তাই না? ওকে, তো চলো শুরু করি। মোটামুটি সবাই জয়েন হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গেছে। তো চলো শুরু করি। দেখি তোমাদের কি কি কোশ্চেন দেওয়া ছিল, সেই কোশ্চেনগুলো তোমরা ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারছো কিনা। ঠিক আছে, ঠিকঠাকভাবে তোমরা অ্যান্সার করতে পারছো কিনা দেখি। দেখো প্রথম কোশ্চেনটা, একটা টানা তারে, অর্থাৎ একটা তারে টান বল প্রযুক্ত হয়েছে। তাহলে টান বল প্রযুক্ত হলে সেই তারের একক আয়তনে স্থিতিশক্তির সঠিক সূত্র কোনটি? বলো, তোমাদের এটা করাইছে না? একক আয়তনে স্থিতিশক্তির সঠিক সূত্র কোনটি? একেবারে মুখস্থ কথা। একক আয়তনে স্থিতিশক্তির দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, তাই তো? হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি। আর একটা কী ছিল বলো? আর একটা কী ছিল? হাফ ইন্টু ইয়ং গুণাঙ্ক ইন্টু বিকৃতির বর্গ, দৈর্ঘ্য বিকৃতির বর্গ। এটা যেহেতু টানা তার, তো এই কারণে দৈর্ঘ্য বিকৃতির বর্গ। যদি আমি বলতাম আয়তন পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে একক আয়তন স্থিতিশক্তি কত, তাহলে হয়তো হাফ ইন্টু আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক বি ইন্টু বিকৃতির বর্গ, আয়তন বিকৃতির বর্গ, ছোট ভি বাই বড় ভি তার হোল স্কয়ার হইতো। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে ডি, মানে ঘ নম্বর। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। দেখো, হাফ ওয়াই ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল স্কয়ার। আর একটা জায়গাও ঠিকঠাক অপশন নাই। ঠিক আছে, ওকে। এবার আসো নেক্সট কোশ্চেন। তোমাদের প্রথম ক্লাসটা আমি থিওরি ক্লাস নিয়েছিলাম, পদার্থের গাঠনিক ধর্মের প্রথম ক্লাসটা নিয়েছিলাম থিওরি ক্লাস। তো থিওরি ক্লাসটা কেন দরকার? কারণ এখান থেকে তো এমসিকিউ কোশ্চেন আসে। তাহলে তোমরা এবার বলো, দেখো কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট লব্ধি বলটা শূন্য হয় কখন? লব্ধি বলটা শূন্য হয় কখন? কি বলছিলাম? লব্ধি বলটা কখন শূন্য হবে? যখন আর হবে আর নট। একটা গ্রাফ এঁকে দিছিলাম, মনে আছে? এই যে এটা আন্তঃআণবিক দূরত্ব মানে আর, আর এখানে ছিল শক্তি, এনার্জি ছিল, মনে পড়ে? তো লব্ধি বলটা শূন্য কোথায় ছিল? লব্ধি বলটা শূন্য কোথায় ছিল বলো? আর ইকুয়াল টু আর নটে লব্ধি বলটা শূন্য ছিল। ঠিক আছে, এই যে এটা আর ইকুয়াল টু আর নটে লব্ধি বলটা ছিল শূন্য। এই যে এরকম ছিল না? বলো গ্রাফটা মনে পড়ে কিনা? দেখো তো এরকম গ্রাফ ছিল কিনা, এই যে এরকম গ্রাফ ছিল কিনা, দেখো এরকম গ্রাফ ছিল কিনা। এই যে এইটা ছিল আর সমান সমান আর নট,
আর এদিকে হচ্ছে আর লেস দেন আর নট, আর এদিকে ছিল আর গ্রেটার দেন আর নট। ঠিক আছে, এরকম ছিল গ্রাফটা। ওকে, তাহলে এটা আমরা পারলাম পড়ানোর মধ্যে থেকে। দেখো সব কিছু পড়ানোর মধ্যে থেকে। এবার কি বলছে, স্থিতিস্থাপকতায় প্রত্যয়নী বল হলো, স্থিতিস্থাপকতায় প্রত্যয়নী বল সেটা কখনো আকর্ষিত কখনো বিকর্ষিত, তাই না? দুটোই হইতে পারে। একটা স্প্রিংয়ের কথা চিন্তা করো, একটা স্প্রিংকে যখন আমি টানবো, টেনে যখন লম্বা করব, তখন প্রত্যয়নী বল স্প্রিংটাকে আবার পূর্বের অবস্থায় যে আকর্ষণ করে, ভেতরের দিকে টান দিয়ে আকর্ষণ করে আবার পূর্বের অবস্থায় নিতে চাইবে। আর চাপ দিয়ে যখন সংকুচিত করব, তখন বিকর্ষণ করে ধাক্কা দিয়ে পূর্বের অবস্থায় নিতে চাইবে। তার মানে স্থিতিস্থাপক বল, প্রত্যয়নী বলটা দুই ধরনের হতে পারে, কখনো আকর্ষিত হতে পারে কখনো বিকর্ষিত হতে পারে। ঠিক আছে, এমডি আবু মুশফিক বলছে এটা পারি নাই। কেন পারবা না তুমি? প্রথম ক্লাসে এটা পড়ানো হয়েছিল তো, তাহলে এটা তোমার পারা উচিত। ঠিক আছে, মুখস্থ করা যাবে না, সব কিছু বুঝে বুঝে মাথায় রাখতে হবে। ওকে, আসো নেক্সট। আন্তঃআণবিক বল হলো, দেখো প্রথম কয়েকটা কোশ্চেন কিন্তু ছিল জ্ঞানমূলক। তোমাদের বোর্ড পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন আসবে না? ঠিক আছে, বাংলা পড়েই উত্তর দিতে হবে। আর মেডিকেল যাদের টার্গেট তাদের তো কোনো মাফ নাই। মেডিকেলের কোশ্চেন সব কেমন হয়? বাংলা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক বল হলো, আন্তঃআণবিক বল কি কুলম্ব বল আন্তঃআণবিক বল, মহাকর্ষ বল আন্তঃআণবিক বল, সান্দ্র বল আন্তঃআণবিক বল? না, সান্দ্র বল হচ্ছে এক ধরনের ফ্রিকশন ফোর্স। তাহলে আন্তঃআণবিক বল কোন ধরনের, কোনটা এখানে, কোনটা উদাহরণ হিসাবে? স্থিতিস্থাপক বল, স্থিতিস্থাপক বল, এটাই হচ্ছে আন্তঃআণবিক বল। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইজি করছি, এরপরের কোশ্চেন কিন্তু এত ইজি হবে না। প্রথম কোশ্চেন তো, তাই একটু ইজি করছি। সংনম্যতা সবচেয়ে বেশি কোন পদার্থের হয়? সংনম্যতা মানে কি? আয়তনের পরিবর্তন করা কত সহজ, কত সহজ, কত সুন্দর, কত সাবলীল, সেটাই সংনম্যতা। তাহলে কঠিন পদার্থের আয়তনে পরিবর্তন করা খুব ঝামেলা, অনেক কষ্ট হবে। তারপরে তরল পদার্থের ক্ষেত্রে আরেকটু কম কষ্ট হবে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম কষ্ট হবে। গ্যাসের ক্ষেত্রে আয়তনের পরিবর্তন করা সবচেয়ে সহজ। তাহলে আয়তনের পরিবর্তন করা যার জন্য সহজ, সে তার সংনম্যতাটা বেশি। তাহলে কার জন্য সংনম্যতা বেশি হবে? গ্যাসীয়, গ্যাসীয় পদার্থের সংনম্যতা বেশি হবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার একটু ম্যাথমেটিক্যাল এমসিকিউর দিকে যাই আমরা। এবার একটু ম্যাথমেটিক্যাল এমসিকিউর দিকে যাই। তাহলে আসো দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে এবং দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে। বস্তুটির ইয়ং গুণাঙ্ক কত? ইস রে, কি কঠিন ম্যাথ! ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক মানে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন কত? পীড়ন হচ্ছে 3 × 10⁶। বিকৃতি কত? বিকৃতি হচ্ছে 0.003। তাহলে পীড়ন বাই বিকৃতির অনুপাতটাই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, হুকের সূত্র, তাই না? তাহলে 3 এক্সপোনেনশিয়াল ফাংশন 6 ডিভাইডেড বাই 0.003, তাহলে 1 × 10⁹। এই যে ক নম্বর, 1 × 10⁹। ঠিক আছে, আবু মুশফিক বলছে এ, গুড, ভেরি গুড। আবু মুশফিক বলছে এ, গুড। পীড়নের মাত্রা, তোমরা কি মাত্রাগুলো মুখস্থ রাখো নাকি? বলো তো দেখি, মাত্রাটা মুখস্থ রাখো? কোনো রাশির মাত্রা কি মুখস্থ রাখো? কে কে মুখস্থ করে বলো? কে কে মুখস্থ করে বলো? মাত্রা মুখস্থ রাখতে হয় না, মাত্রাগুলো বুঝে বুঝে করা যায়। পীড়নের মাত্রা, তো পীড়ন মানে কি? পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল, F/A। পীড়ন মানে চাপ, চাপের মাত্রা, পীড়নের মাত্রা। এবার মনে করো সাপোজ তুমি ভুলে গেছো চাপের মাত্রা, তোমার খেয়াল নাই। এবার আসো বল, বল F = ma, mLT⁻² ডিভাইডেড বাই A, দ্যাট মিনস L²। তাহলে m উপরে T⁻², নিচে একটা L থাকলো কাটাকাটি করে, সেটাকে উপরে নিয়ে গেলে L⁻⁻1। তাহলে mL⁻⁻1 T⁻²। A। সি কে বলছে? এমডি ফয়সাল বলছে সি। সি কেন হবে? সি কেন হবে? সি তো হবে না, mL⁻² আছে এখানে, হবে না তো, এ হবে। ওকে, ক্লিয়ার? আসো এবার, দুটি ভিন্ন উপাদানের, ভিন্ন উপাদান মানে ওয়াই আলাদা। ঠিক আছে, একটা ম্যাথ পড়ে পড়ে এভাবে ভাঙতে হয়। দুটি ভিন্ন উপাদানের তারে সমপরিমাণ বল প্রয়োগে, সমপরিমাণ বল এফ সেম, সমপরিমাণ বল প্রয়োগে তারের প্রসারণের অনুপাত L1:L2, তার অনুপাত 1:2। তাহলে তার দ্বয়ের সঞ্চিত শক্তির অনুপাত কত? তার দ্বয়ের সঞ্চিত শক্তি, একক আয়তনে না, মোট সঞ্চিত শক্তি, তার মানে কৃত কাজ বা পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, কৃত কাজ বা পটেনশিয়াল এনার্জি, সেই সঞ্চিত শক্তির অনুপাত চাইছে।
তাহলে সঞ্চিত শক্তির সূত্র কি জানি আমরা, বলো সঞ্চিত শক্তির সূত্র। ইপি ইকুয়াল টু বা ডাব্লিউ ইকুয়াল টু, সঞ্চিত শক্তির সূত্র জানি দুইটা, হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। ঠিক আছে, এইটা জানি। আর একটা সূত্র কিন্তু জানি যে হাফ ইন্টু এফ ইন্টু ছোট হাতের এল, এটাও কিন্তু জানি। কি কথা বুঝলা? হাফ ইন্টু এফ ইন্টু এল, এটাও কিন্তু জানি। এবার তোমার দেখো কি বলছে, এফটা সেম, প্রসারণের অনুপাত L1:L2 হচ্ছে 1:2, তাহলে সঞ্চিত শক্তির অনুপাত কত? তার মানে এফটা সেম, এল এর অনুপাত ছোট হাতের এল এর অনুপাত 1:2। তোমার এটাতে যাইতে হবে না। অনেকে বলতে ভাই আমি এইটা দিয়ে করব, এইটা দিয়ে করবা। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কথা কি তোমার বলে দেওয়া আছে? ইয়ং গুণাঙ্ক বলা আছে, ভিন্ন ভিন্ন ইয়ং গুণাঙ্ক, কিন্তু ইয়ং গুণাঙ্কের অনুপাত কি তোমার দেওয়া আছে? তাহলে তুমি এই সূত্র দিয়ে কিন্তু পারবা না। তার দ্বয়ের আদি দৈর্ঘ্য এই যে ক্যাপিটাল লেটার এল, এটা তোমার কি অবস্থায় আছে এটা কি বলে দেওয়া আছে? নেই। তাহলে এইগুলো যেহেতু বলে দেওয়া নেই, তাহলে সূত্রগুলো সব মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা তুলনা করব হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু এল, এই সূত্র দিয়ে। যেহেতু বলছে প্রসারণের অনুপাতটা 1:2, অর্থাৎ L1:L2, ছোট হাতের L1 ছোট হাতের L2 1:2। প্রযুক্ত বলের মানটা এফটা সেম, এফ সেম, হয়ে গেছে ম্যাথ। তাহলে সঞ্চিত শক্তির অনুপাত ইপি বা W1 ডিভাইডেড বাই W2, ইপি দিয়েও লিখতে পারো, W1 W2 দিয়েও লিখতে পারো। তাহলে সঞ্চিত শক্তির অনুপাত এফ তো কাটাকাটি, তাহলে L1 ডিভাইডেড বাই L2, তার মানে 1:2। কত সহজ, 1:2 কোথায় আছে? প্রথমটাতে আছে। কি ক্লিয়ার? এইটা অনেকে পারো নাই, এইটা দেখলাম অনেকের ভুল গেছে। তো সহজ কিন্তু। হ্যাঁ, নিচের কোনটি সঠিক সমীকরণ? একেবারে লাস্ট ক্লাসে তোমাকে 4টা সূত্র লিখে দিছিলাম, মনে পড়ে? একেবারে লাস্ট ক্লাসে তোমাকে 4টা সূত্র লিখে দিছিলাম, মনে পড়ে? দেখো সেই সূত্রগুলাই। তাহলে এখানে কার কার সম্পর্ক? ইয়ং গুণাঙ্কের সম্পর্ক, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক তার সম্পর্ক এবং ইটার সম্পর্ক। তো এর সঠিক সম্পর্কটা কি ছিল? সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। সূত্রগুলো দেখো, আমার কিন্তু মনে রাখা ফরজ না, আমি কিন্তু ভুলে যাব। আমার সূত্র মনেও নাই, হয়তো আমার একটু চিন্তা ভাবনা করলে মনে পড়বে, কিন্তু তোমার একেবারে সূত্র ঠোঁটের আগায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? অনেকে মনে করতে পারো ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার মুখস্থ করা লাগবে না। ভুল কথা। ঠিক আছে, তোমার সূত্র যদি ঠুটস্থ না থাকে, তোমার মুখ কথা বলার আগে তোমার হাত কথা বলবে পরীক্ষার হলে। যদি মানে মুখ দিয়ে সূত্র বের হওয়ার আগে যদি হাত দিয়ে সূত্র লিখে না ফেলতে পারো, তাহলে কিন্তু চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। তো এই কারণে সূত্র একেবারে ঠুটস্থ রাখতে হবে। যে কোনো সূত্র বারবার সূত্রগুলো লিখবা। ঠিক আছে? তোমার এক সময় গিয়ে মনে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু পড়ার পরে এত সূত্র কিভাবে মনে রাখবা। কিভাবে মনে রাখবা তার একটাই উপায়, বারবার করে সূত্রগুলা লিখতে হবে। পড়লে কিন্তু হবে না, লিখবা তাহলে মনে থাকবে। সূত্রগুলা লিখবা তাহলে মনে থাকবে। সূত্রগুলা মুখস্থ করবা, বারবার পড়বা, মনে থাকবে না। কিন্তু যতবার লিখবা পড়াচ্ছে, 10 বার পড়াচ্ছে, একবার লেখা ভালো। বুঝতে পারছো? সূত্রগুলা লিখবা। তাহলে দেখো সঠিক সূত্রটা কি আমি একটু তোমার বলি। সঠিক সূত্রটা ছিল 3 ডিভাইডেড বাই ওয়াই 1 ডিভাইডেড বাই 3b প্লাস 1 ডিভাইডেড বাই ইটা। এইটা ছিল সঠিক সূত্র। তাহলে দেখি প্রথমটা 3 ডিভাইডেড বাই ওয়াই 1 ডিভাইডেড বাই 3b। 3b তো নেই, এটা তাহলে হবে না, তাহলে এটা হবে না। তারপরে 3 ডিভাইডেড বাই ওয়াই 1 ডিভাইডেড বাই 3b 9 ডিভাইডেড বাই ইটা, এটাও হবে না। 1 ডিভাইডেড বাই ওয়াই 1 ডিভাইডেড বাই 3b 3 ডিভাইডেড বাই ইটা, না এটা হবে না। তাহলে বাকি থাকলো এটাই হবে হয়তো, কিন্তু এটার সাথে এটা তো মিল নেই। কথা হচ্ছে মিল থাকা লাগবে না। দেখো একই রকমভাবেই আছে। তুমি এইটার একটা কাজ করো তো, 3 দিয়ে গুণ করে দাও তো। 3 দিয়ে গুণ করে দিলে 3 তেরোকে 9, নিচে ওয়াই 3 দিয়ে গুণ করলে 1/b প্লাস 9 ডিভাইডেড বাই ইটা। দেখো মিলে গেছে। ঠিক আছে, সরি 3 দিয়ে গুণ করলে তো 9 হবে না, সরি 3 ডিভাইডেড বাই ইটা। দেখো মিলে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। এই যে লাস্টের সূত্রগুলো মনে থাকে না, আসলেই থাকবে না। এই লাস্টের 4টা সূত্র মনে থাকবে না, এই কারণে বারবার লিখবা, মনে থাকবে। আর বিশেষ করে এই সূত্রটা কিন্তু মানে ছাড়া যাবে না, এই সূত্রটা কিন্তু লাগবেই। ঠিক আছে? দুটো সূত্র আছে, ওই 4টার মধ্যে দুটো সূত্র আছে, এই দুটো সূত্র লাগবে। এবং এই দুইটা সূত্রের ম্যাথই আমি তোমাকে পরীক্ষায় দিছি। এই পরীক্ষায় এই দুটো সূত্রের ম্যাথ দেওয়া হয়েছে। যেমন এই একটা, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে মনে হয় 3 বার। এই সূত্রের ম্যাথটা দেওয়া হয়েছে মনে হয় 3 বার, আমার যতদূর মনে পড়ে। দেখি, আচ্ছা সামনের দিকে আগায়। একটি তামার তারের পয়জনের অনুপাত দেওয়া আছে। পয়জনের অনুপাত দ্যাট ইজ সিগমা। তারটিকে টেনে 2% লম্বা করলে, তো 2% লম্বা করা মানে কি? ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, দ্যাট ইজ 2%। অথবা মানে অনেকে এটা লিখলে বুঝতে পারে না, আরে ভাই এটাই তো, এই ছোট হাতের এলটা হবে বড় হাতের এল এর 2%। তার মানে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটাই তো 2%, অর্থাৎ বিকৃতিটাই 2%। লম্বা করলে স্থিতিস্থাপক সীমার মধ্যে ব্যাসের হ্রাস কত হবে? তার মানে এটা পয়জন রেশিওর একটা ম্যাথ। তাহলে সিগমা ইকুয়াল টু, আমরা সূত্র যেটা জানি আর কি, হ্যাঁ, সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই তো? তাহলে সিগমা ইকুয়াল টু কত? 0.4
পার্শ্ব বিকৃতি ব্যাস হ্রাসের হার, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে 2%। তাহলে 2% মানে 0.02 মানে 2/100, বুঝছো? তাহলে ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, দেখি কত আসে, কত আসে দেখি। এইটা গুণ 0.4, এটা গুণ 0.4, 0 পয়েন্ট, ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, এটা হচ্ছে 0.008 এত। এবার 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। তাহলে গুণ করো 100, তাহলে কত হচ্ছে 0.8%। 0.8 কোথায়? এই যে 2 নম্বরটা 0.8 বি। গুড, অনেকেই বলতে পারছে। কি ক্লিয়ার? আসো এবার নেক্সট। একই পীড়ন প্রয়োগে তিনটা তার ভিন্ন ভিন্ন তিনটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 1%, 2%, 3%, দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে। বলছে তার দ্বয়ের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে y1, y2, y3 হলে এদের মধ্যে সম্পর্ক কি? এটা খুব সহজ কথা, যে একই পীড়ন প্রয়োগে তুমি পীড়ন প্রয়োগ করছো একই, মানে বল, সহজ কথা, বল প্রয়োগ করছো একই, কিন্তু বিকৃতি ঘটছে ভিন্ন ভিন্ন। তাহলে একই পীড়ন প্রয়োগে বিকৃতি ভিন্ন ভিন্ন, তাহলে যার বিকৃতি সবচেয়ে বেশি ঘটবে তার উপাদানের ইয়ং গুণাঙ্ক কম, তার আকার আকৃতির পরিবর্তন করা সহজ। যার সহজ তার ইয়ং গুণাঙ্ক কম, যার আকার আকৃতির পরিবর্তন করা কঠিন তার ইয়ং গুণাঙ্ক বেশি। ম্যাথ তো করা লাগে না, এ তো দেখেই অ্যান্সার বলে দেওয়া যায় যে এই যে তিনটা, এই তিনটার মধ্যে কার বিকৃতি সবচেয়ে বেশি ঘটছে। এই যে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা দেওয়া আছে, তাহলে কার দৈর্ঘ্য বৃদ্ধিটা সবচেয়ে বেশি ঘটছে? 3 নম্বরটার, এই যে তৃতীয়টার 3 নম্বরটার দৈর্ঘ্য বিকৃতি, এর বিকৃতি সবচেয়ে বেশি ঘটছে। তাহলে এর বিকৃতি যদি সবচেয়ে বেশি ঘটে তাহলে এর ইয়ং গুণাঙ্ক সবচেয়ে কম হবে। একই পীড়ন প্রযুক্ত করা হয়েছে তিনটা তারই। তাহলে প্রথম তার, দ্বিতীয় তার, তৃতীয় তার, এই যে প্রথম তার, এটা দ্বিতীয় তার, এটা তৃতীয় তার। তাহলে প্রথম তারের ইয়ং গুণাঙ্ক y1, দ্বিতীয় তারের হচ্ছে y2, আর তৃতীয় তারের হচ্ছে y3। বিকৃতি সবচেয়ে কম যার, সে শক্ত মজবুত তার, তাহলে তার ইয়ং গুণাঙ্ক বেশি, অর্থাৎ y1 ইজ গ্রেটার দেন y2 ইজ গ্রেটার দেন y3। এবার দেখো অপশনে কোথায় আছে, y1 ইজ গ্রেটার দেন y2 ইজ গ্রেটার দেন y3, অর্থাৎ এটা এ। ঠিক আছে, ম্যাথ করবা। আরেকটা জিনিস বলা যায়, দেখো গ্রাফ থেকে কিন্তু আমরা এই জিনিসটা বলতেই পারি। তুমি তো জানো হুকের সূত্রের গ্রাফ তো তুমি জানো, পীড়ন বিকৃতির যে গ্রাফটা, পীড়ন বিকৃতির যে গ্রাফটা, ধরো পীড়ন বিকৃতির জন্য এরকম যে গ্রাফ আছে, এই মূলবিন্দুগামী সরল রেখা স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে দুইটা তার দিয়ে বুঝাই। ধরো এখানে দুইটা তার আছে, এই যে দুইটা তার, এই দুইটা তারের মধ্যে একই পীড়ন প্রযুক্ত করলা, ঠিক আছে? তাহলে পীড়নের মান ফিক্সড, দেখো পীড়নের মানটা ফিক্সড, কিন্তু বিকৃতি আলাদা আলাদা। এটার বিকৃতি, তাহলে এটার বিকৃতি কম, এটার বিকৃতি বেশি। ঠিক আছে, দেখো বিকৃতি বেশি, তাহলে একই পীড়ন প্রযুক্ত করা হয়েছে, বিকৃতি কম, বিকৃতি বেশি। দেখো তো কোন রেখাটা বেশি ঊর্ধ্বগামী? এটা বেশি ঊর্ধ্বগামী। তাহলে বলছিলাম এর y1, এর y2, তাহলে y1 ইজ গ্রেটার দেন y2। খুবই সহজ হিসাব, যেটা বেশি উপরের দিকে থাকবে সেটার ইয়ং গুণাঙ্ক বেশি। তাহলে বিকৃতি কম, দেখো যার বিকৃতি কম তার ইয়ং গুণাঙ্ক বেশি, যার বিকৃতি বেশি তার ইয়ং গুণাঙ্কটা কম। ক্লিয়ার? এবার আসো, দেখো কোন পদার্থের উপাদানের ইয়ং গুণাঙ্ক এবং তার আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তো ইয়ং গুণাঙ্ক হচ্ছে y, আর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক b। কি বলা আছে দেখো, বলা আছে কোন পদার্থের ইয়ং গুণাঙ্ক এর আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের 3 গুণ। ইয়ং গুণাঙ্ক হবে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের 3 গুণ, এটা বলছে। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে এটা হচ্ছে কি দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক এবং আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে যাকে টাইপ করতে দেওয়া হয়েছিল একটু ভুল করছে কি, এটা বি এর পরিবর্তে বিটা লিখে ফেলছে। ঠিক আছে, এটা বি হবে, বুঝছো? এটা তোমরা বি ভাববা, বিটা ভাববা না কিন্তু, হ্যাঁ? তাহলে ইটা এবং বিটার মধ্যে সম্পর্ক, ইটা এবং বি এর মধ্যে, বিটা না, ইটা এবং বি এর মধ্যে সম্পর্ক। তো এটা কি, এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, আর বি কি, বি হচ্ছে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এদের মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে ইটা, বি আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটা কোন সূত্র দিয়ে, একটু আগেই তো আমরা দেখছিলাম, এটা কোন সূত্র দিয়ে লিখি, যে 1 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই
সরি 3 ডিভাইডেড বাই ওয়াই, 3 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই, 1 ডিভাইডেড বাই 3b প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই ইটা। দেখো তাহলে কি বলা হচ্ছে ওয়াই সমান সমান 3b, তাহলে 3 ডিভাইডেড বাই ওয়াই সমান সমান এই যে 3b, 1 বাই 3b প্লাস 1 বাই ইটা। তাহলে এখান থেকে এই 1 বাই 3bটাকে এই পাশে নিয়ে আসি, 1 বাই ইটা এটা ইকুয়াল টু, তাহলে এটা কাটাকাটি গেল, 1 বাই বি মাইনাস 1 ডিভাইডেড বাই 3b, তাহলে 1 ডিভাইডেড বাই ইটা 1 বাই বি কমন নাও, কমন নিয়ে 1 মাইনাস 1 বাই 3, তাহলে 3 2 বাই 3, তাহলে 2 ইটা ইকুয়াল টু নাকি 2 ইটা ইকুয়াল টু 3b। দেখো 2 ইটা ইকুয়াল টু 3b কই আছে, 2 ইটা ইকুয়াল টু 3b, এটা অপশন এ। সহজ না? বলো বলো সহজ কিনা? লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম এরকম আসবে, কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। একই দৈর্ঘ্যের একই উপাদানের দুটি তারের প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:3। একই উপাদানের কি বুঝলা? একই উপাদানের এটা থেকে তুমি কি বুঝলা? ওয়াই সেম, একই উপাদানের ইয়ং গুণাঙ্ক সেম, একই দৈর্ঘ্যের, তার মানে আদি দৈর্ঘ্য এলটা সেম, এটুকু আমি বুঝে গেলাম। প্রসারণের অনুপাত L1:L2 এটা দেওয়া আছে 1:3। তাহলে তার দ্বয়ে একক আয়তনে সঞ্চিত শক্তির অনুপাত কত? একক আয়তনে সঞ্চিত শক্তির অনুপাত, একক আয়তনে সঞ্চিত শক্তির অনুপাত হাফ ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল তার স্কোয়ার। আর একটা সূত্র হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। দেখো তো ভাইয়া এইখানে এফ নিয়ে কোনো কথা বলা আছে কিনা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে কোনো কথা বলা আছে কিনা, পীড়ন নিয়ে কোনো কথা বলা আছে কিনা? নেই। তাহলে তুমি এই সূত্রে যাবা না, তাহলে তুমি এই সূত্রে থাকো। দেখো এই সূত্রে সবকিছু নিয়ে বলা আছে, ইয়ং গুণাঙ্ক সেম বলা আছে, আদি দৈর্ঘ্য এল সেম বলা আছে, ক্যাপিটাল লেটার এলটা সেম বলা আছে। তাহলে ওয়াই যদি সেম হয়, বড় হাতের এল যদি সেম হয়, তাহলে ইউ এর সাথে একক আয়তন স্থিতিশক্তির সাথে তারের প্রসারণের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে U1 আর U2 এর রেশিও হবে L1 আর L2 এর স্কোয়ার। তো এর রেশিও হচ্ছে 1/3, তাহলে 1/3 এর স্কোয়ার 1/9, 1/9 কোথায় আছে 1/9? এই যে বি। সূত্রগুলো জানা থাকলে ম্যাথ খুব ইজি। দেখো তোমার কাছে এই প্রবলেমগুলো ইজি লাগবে, কারণ কি তোমাকে আমি এই সূত্রের সাথে পরিচয় করাইছি। কিন্তু তুমি দেখো বোর্ড বইতে কিন্তু এই সূত্রটা নাই, তুমি বোর্ড বই খুঁজে দেখো এই সূত্র তুমি পাবা না, ঠিক আছে? তাহলে বোর্ড বইয়ে এই সূত্রটা নাই। তাহলে যারা কিন্তু বোর্ড বইয়ের এই সূত্রটা মুখস্থ করবে তাদের কিন্তু এই ম্যাথগুলো করতে গেলে কিন্তু ব্রেনে অনেক চাপ পড়বে, অনেক খাটাখাটনি হবে। কিন্তু তুমি সেটা কি রেডিমেড পাইতেছো, তুমি সূত্র জানতেছো, মুখস্থ করে রাখতেছো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে জানতেছো, তাড়াতাড়ি পরীক্ষা আসলে অ্যাপ্লাই করে দিচ্ছ, ঠিক আছে? এক্সামে ইউজ করলে হবে কেন হবে না? অবশ্যই এক্সামে ইউজ করলে হবে, ঠিক আছে? এটা কি মানে এই ধরনের কথাই বলা যাবে না, এই কথা হচ্ছে 19-এর কথা। ভাই এক্সামে ইউজ করলে হবে কি হবে না? অবশ্যই করা যাবে। কেন? এটা তো সূত্র, এটা তো ভালো সূত্র, এটা তো ডেরিভেশন করে আমরা পাচ্ছি, তো কেন ব্যবহার করা যাবে না? বোর্ড বইতে নেই তাই ব্যবহার করা যাবে না? বোর্ড বইতে তো অনেক কিছুই নেই, বোর্ড বইতে তো কিছুই নেই, সহজ কথা, বোর্ড বইতে কিছুই নেই। ওকে, এবার আসো দেখো আবার একটা ম্যাথমেটিক্যাল একটা এমসিকিউ। তো কি বলছে? 1 মিটার দৈর্ঘ্য, দেখো একটা জাস্ট ম্যাথ দেওয়া, খুবই সিম্পল একটা ম্যাথ। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ, এ হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, 1 × 10⁻⁶ তার মিটার স্কোয়ার আর কি। হ্যাঁ, প্রস্থচ্ছেদের একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে, ভাই 10% বৃদ্ধি, ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে 10%, ঠিক আছে? 10/100 একবারে লিখে দিলাম, বা ছোট হাতের এল সমান বড় হাতের এল 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল নিচের কোণটি যখন ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। তার মানে নর্মাল সূত্র, জাস্ট ইয়ং গুণাঙ্কের সূত্র এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এখানে এবার তুমি মানগুলো বসাই দিবা। তাহলে ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11, তারপরে প্রযুক্ত বল কত লাগবে তাই চাইছে না, এফ চাইছে, এর মান 1 × 10⁻⁶, বড় হাতের এল আর ছোট হাতের এল হচ্ছে বড় হাতের এল এর 10%, তাহলে 10/100 আর কি, ঠিক আছে? এটা কাটাকাটি। তাহলে আসো এখান থেকে বের করি কত আসে দেখি। 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -6, তার সাথে গুণ হবে 2 এক্সপোনেনশিয়াল ফাংশন 11। তাহলে
সায়েন্টিফিক মেথডে নিলে 2 × 10⁴ 2 × 10⁴ আমি কি ভুল কিছু করলাম? 2 × 10⁻, এটা কি সঠিক অ্যান্সার নাই? এটা কি সঠিক অ্যান্সার নাই বলো তো দেখি? 2 × 10⁴ আসলো, 2 × 10⁴ আসছে। দাদা এরিয়াটা কিভাবে করলেন? এটা সঠিক অ্যান্সার নাই মনে হয়। এই যে এখানে ও মনে হয় টাইপ করতে ভুল করছে, 14 হবে না, এখানে 4 হবে। হ্যাঁ আমি 14 দিই নাই তো, না 14 দিই না, এখানে 4 দিছিলাম, এটা 4 হবে, বুঝছো? এটা 4 হবে, টাইপ করতে একটু ভুল করছে। 2 × 10⁴ নিউটন, এটা হবে অ্যান্সার, বুঝছো? আচ্ছা, ক্ষেত্রফলটা কিভাবে বের করলাম দেখো, 1 মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, তো মিলিমিটার স্কোয়ারকে আমি মিটার স্কোয়ারে কনভার্ট করছি। তাহলে মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারকে কনভার্ট করলে কি হবে বলো? বলো মিলিমিটার স্কোয়ারকে তুমি আগে বলো তো, 1 মিলিমিটারকে তুমি মিটার করলে কেমনে কনভার্ট করো? 1 মিলিমিটারকে মিটার করলে কি 1 × 10⁻³ মিটার না? কি বুঝতে পারছো? 1 × 10⁻³ মিটার। 1000 দিয়ে ভাগ দাও, তাই না? 1000 দিয়ে ভাগ দাও, তাহলে 1 মিলিমিটারকে কনভার্ট করতে এইটা, তাহলে মিলিমিটার স্কোয়ার মানে 2 মিলিমিটার, 2 মিলিমিটার, আরও একটা মিলিমিটার, মিলিমিটার গুণ মিলিমিটার, তাহলে কনভার্ট করলে কি হবে? গুণ আবার 10⁻³ তাহলে 10⁻6 হবে। বুঝতে পারছো? তার মানে ভাগ, 1কে 100 গুণ 100 দিয়ে ভাগ, ঠিক আছে, 10⁻6 দিয়ে ভাগ। তাহলে বলো তো দেখি, এই যে যারা একক কনভার্ট করতে পারো না, ধরো 1 সেন্টিমিটার স্কোয়ার কি হবে? 100 মানে সরি, এখানে 1000 গুণ 1000, 1000 গুণ 1000 দিয়ে ভাগ, এখানে 100 লিখে ফেলছিলাম আগেরটাতে। 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার স্কোয়ারকে মিটার করলে কি হবে? 1 × 10⁻⁴ মিটার স্কোয়ার, ঠিক আছে। 100 দিয়ে 2 বার, মানে 100 গুণ 100 দিয়ে ভাগ, কারণ আমরা যখন একক কনভার্ট করি, যেমন 1 মিটার ইকুয়াল টু কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার? 1000 মিলিমিটার, ঠিক আছে, এইভাবে কনভার্ট করলাম। বুঝছো বলো? আচ্ছা ঠিক আছে। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখ কোনটি? অনেকে দেখো এটা মানে ভাই কিভাবে করব খুঁজে পাচ্ছি না, এটা তো বইতে নাই। আচ্ছা, দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতির অনুপাত, এই যে সিগমা পয়জন রেশিও, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। তাহলে এই যে এটা পার্শ্ব বিকৃতি, এটা সমান সমান সিগমা ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো তো এটা একটা ধ্রুব সংখ্যা, তাহলে এম, আর এটা ধরো ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, এটা ধরো এক্স অক্ষে নেওয়া হয়েছে, তো ওয়াই = mx, মূল বিন্দুগামী সরল রেখা হবে, বি নম্বর হবে, এই যে বি নম্বরটা হবে, বুঝছো? মূল বিন্দুগামী সরল রেখা, হ্যাঁ এই তো গুড, অনেকেই পারছো, মূল বিন্দুগামী সরল রেখা হবে। ওকে নেক্সট 20 নম্বর, এল দৈর্ঘ্যের একটি স্থিতিস্থাপক তারকে এফ বলে টেনে লম্বা করা হয়েছে। তারের দৈর্ঘ্য বৃদ্ধি এক্স, প্রস্থচ্ছেদ এ, ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে তারের সঞ্চিত স্থিতিশক্তি কত? তারের সঞ্চিত স্থিতিশক্তি কত? তোমাকে তো 2টা সূত্র শিখাইছি। তারের সঞ্চিত স্থিতিশক্তি ½ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, কিন্তু এরকম কোনো অপশন দেওয়া নেই। তাহলে কোন অপশনটা দেওয়া আছে? কি টাইপের অপশন দেওয়া আছে? এফ ইন্টু এল, কিন্তু এলকে ওরা বলতেছে এক্স। ওকে, তাহলে ½ ইন্টু এফ ইন্টু এক্স, তাহলে ½ ইন্টু এফ ইন্টু এক্স, এটা গেল। নেক্সট দেখো, 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারে 20 কেজি ভার ঝুলিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে করে উপরে উঠানো হলো। তোমাকে করানো হয়েছে না এটা? যখন ত্বরণ দিয়ে তারকে টেনে উপরে তোলা হবে অথবা নিচে নামানো হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এটা ক্লাসে করানো হয়েছে না? এই টাইপের ম্যাথ, জাস্ট ওই ম্যাথটা তুলে দেওয়া হয়েছে। ফলে তারের দৈর্ঘ্য প্রসারণ যদি 0.25% হয়, তাহলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? তাহলে তুমি দেখো আগে, উপরে নাকি নিচে? বলো, উপরে নাকি নিচে? উপরে। ত্বরণে নাকি মন্দনে? ত্বরণে। এই তো হয়ে গেল। তোমাকে আমি যখন শিখাই তখন আমি বলছিলাম তুমি প্রথমে দেখবা উপরে নাকি নিচে। তাহলে y = f, f এর জায়গায় আমরা কি লিখি? mg। শুধু ভার ঝোলানো থাকলে, ত্বরণ দিয়ে টেনেও তুলতেছি না, আবার নিচেও নামাচ্ছি না, মন্দন দিয়ে টেনেও তুলতেছি না, আবার নিচেও নামাচ্ছি না, তখন আমি শুধু লিখতাম mg, f = mg লিখতাম। কিন্তু যখন আমি বলছিলাম উপরে উঠানো হবে, তুমি দেখবা উপরে না নিচে। যদি উপরে হয় তাহলে g + a, আর নিচে হলে g - a। তাহলে y = f, এই f এর মানটা বসালাম। তাহলে y = f বড় হাতের l ডিভাইডেড বাই a ইন্টু ছোট হাতের l। এবার একটু বোর্ডে দেখো,
তোমার বলছিলাম উপরে উঠানো হইলে প্লাস, নিচে নামানো হইলে মাইনাস। এইবার তারপরে ত্বরণ না মন্দন দেখবা, কি এটা ত্বরণ, তাহলে এটা ত্বরণ মানে প্লাস মান বসাবো, এখানে এর মানটা প্লাস বসাবো। যদি দেখতাম মন্দন তাহলে এর মানটা নিয়ে মাইনাস বসাইতাম। তাহলে আমাদের ইয়ং গুণাঙ্ক চাইছে, ওকে মানগুলো বসাই দিলেই কাজ শেষ। 20 কেজি, জি এর মান 9.8, এর মান হচ্ছে +2, তারপরে এ হচ্ছে 2 মিলিমিটার ব্যাস, তাহলে পাই ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার, ব্যাসার্ধ 1 মিলিমিটার, তাহলে পাই 1 × 10⁻³ তার স্কোয়ার। এবার দেখো বড় হাতের এল হচ্ছে দৈর্ঘ্য, ছোট হাতের এল হচ্ছে 0.25%, তার মানে 0.0025 বড় হাতের এল, এটা কাটাকাটি। তাহলে দেখি এখান থেকে কত আসে, 29.8 + 2 ডিভাইডেড বাই 3.1416, 1 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 তার স্কোয়ার গুণ 0.0025, তাহলে 3 × 10⁻10, 3 × 10⁻10, এই যেটা, ঠিক আছে বি। ওকে ডান। এল দৈর্ঘ্য, এটা খুব সুন্দর, বলো এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো তোমরা, বলো বি। হ্যাঁ গুড, ভেরি গুড। এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই, তারের দৈর্ঘ্য অর্ধেক ব্যাসার্ধ অর্ধেক করা হলে ইয়ং গুণাঙ্ক কত হবে? ইয়ং গুণাঙ্ক কত হবে? ইয়ং গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? উপাদানের উপর। তো তুমি তারকে যত খণ্ডই করো, তুমি তারের ওই একই উপাদানের তারের ব্যাসার্ধ তুমি যতই পরিবর্তন করো, দৈর্ঘ্য তুমি যতই পরিবর্তন করো, উপাদান তো চেঞ্জ হচ্ছে না। ইয়ং গুণাঙ্ক তো উপাদানের উপর নির্ভরশীল। যেমন ইস্পাতের তারের ইয়ং গুণাঙ্ক এত, একটা নির্দিষ্ট মান, তামার তারের ইয়ং গুণাঙ্ক এত, একটা নির্দিষ্ট মান। তো তামার যেমনই তার হোক, উপাদানের ইয়ং গুণাঙ্ক তো একই থাকবে। তাহলে উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই হলে দৈর্ঘ্য ব্যাসার্ধ যাই আমি চেঞ্জ করি, ইয়ং গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, ইয়ং গুণাঙ্ক একই থাকবে। এবার নেক্সট দেখো, একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদের সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি তার, ভালো করে খেয়াল করবা, একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদের সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি তারের তুল্য ইয়ং গুণাঙ্ক কত হবে? দেখো তো, তোমাকে এটা করাইছিলাম না? সমান্তরাল সমবায়ে যদি দুইটা তার সংযুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে যদি দুইটা তার এভাবে সংযুক্ত থাকে, সমান্তরাল সমবায়ে পাশাপাশি দুইটা তার এভাবে যদি সংযুক্ত থাকে, একটার উপাদানের ইয়ং গুণাঙ্ক y1 আর একটার উপাদানের ইয়ং গুণাঙ্ক y2, তাহলে এই সিস্টেমটার তুল্য উপাদানের ইয়ং গুণাঙ্ক yp, এটা সমান সমান ছিল y1 + y2 ডিভাইডেড বাই 2। আর শ্রেণীতে যদি যুক্ত থাকে, ধরো এই একটা তার আর তার সাথে এই আর একটা তার শ্রেণীতে সংযুক্ত আছে, যে শ্রেণীতে সংযুক্ত আছে y1 এটা y2, তাহলে শ্রেণীতে সংযুক্ত থাকলে 2y1 y2 ডিভাইডেড বাই y1 + y2। শর্ত কি? একই প্রস্থচ্ছেদ হইতে হবে, একই দৈর্ঘ্য হইতে হবে, তা না হলে কিন্তু এই সূত্রগুলো একটু চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই যে সমান্তরালের জন্য। তো আমাদের কি বলছে? সমান্তরাল সমবায়ের কথা বলছে। ওকে, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তো 3 আর 6 যোগ করলে 9, 9কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 4.5 হয়। ঠিক আছে, সমান্তরালের জন্য। শ্রেণীতে বললে এই সূত্র খাটাইতাম, তখন যেটা অ্যান্সার হইতো সেটা বসে দিতাম। একটি ধাতব গোলকের উপর এত পীড়ন প্রযুক্ত করলে আয়তন বিকৃতি এত। এই একই ধাতব গোলকের উপর 6 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার পীড়ন প্রযুক্ত করলে আয়তন বিকৃতি কত হবে? আরে ভাই, পীড়ন সমানুপাতিক বিকৃতি, তো হুকের সূত্রের ম্যাথ। পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে দেখো পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি, তাহলে পীড়ন 1 ডিভাইডেড বাই বিকৃতি 1 সমান সমান পীড়ন একটু বেড়ে গিয়ে 2 হলো, বিকৃতি আর একটু বেড়ে গিয়ে 2 হলো। তাহলে এবার আসো ঐকিক নিয়মের মতো ম্যাথ। পীড়ন হচ্ছে 3 × 10⁶, তার জন্য ভাইয়া বিকৃতি 0.02। তাহলে যখন পীড়ন হচ্ছে 6 × 10⁶, তখন বিকৃতি দ্বিগুণ হবে। পীড়ন দ্বিগুণ তো বিকৃতিও দ্বিগুণ হবে, তো বোঝাই তো যায়। এই যে 10⁶ কাটাকাটি, তাহলে 3 6 কেটে এখানে 2 × 0.02, দ্যাট মিনস 0.04, এই যেটা। এই কোশ্চেনগুলা কি বুয়েট স্ট্যান্ডার্ড? বুয়েটের যে প্রিলি, এটা বুয়েট রিটেন স্ট্যান্ডার্ড না, এটা তো এমসিকিউ কোশ্চেন। বুয়েটের যে প্রিলি,
সেই প্রিলির কোশ্চেন দেখলে তোমার হাসি লাগবে। এবারের কোশ্চেন যদি দেখো, বুয়েট প্রিলির কোশ্চেন তোমার দেখলে হাসি লাগবে, বুঝছো? এত সহজ কোশ্চেন ছিল প্রিলির কোশ্চেন ফিজিক্সের। ওকে, নেক্সট দেখো, টানা তারে সঞ্চিত শক্তি আর দৈর্ঘ্য বৃদ্ধির গ্রাফ কোনটি? ক্লাসে করাইছিলাম এটা, ঠিক আছে, ক্লাসে করানো হয়েছিল। টানা তারে সঞ্চিত শক্তি এবং দৈর্ঘ্য বৃদ্ধি। সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এইটা কনস্ট্যান্ট। তোমাকে আমি দুটো গ্রাফ শিখাইছিলাম, যে একটা যদি সঞ্চিত শক্তি ইপি অথবা ডাব্লিউ বনাম এল স্কয়ার থাকে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এল স্কয়ার এক্স আর ডাব্লিউ হচ্ছে ওয়াই, এটা কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে মূলবিন্দুগামী সরল রেখা হবে, সেই ক্ষেত্রে মূলবিন্দুগামী সরল রেখা হবে। কিন্তু যদি এরকম হয় ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, যদি এরকম হয় যে আমি সঞ্চিত শক্তি নিচ্ছি ওয়াই অক্ষে, কিন্তু এক্স অক্ষে আমি দৈর্ঘ্য বৃদ্ধির বর্গ না নিয়ে জাস্ট দৈর্ঘ্য বৃদ্ধিটাকে নিচ্ছি, অর্থাৎ ছোট হাতের এলটাকে নিচ্ছি। আগে কি ছিল, ছোট হাতের এল স্কয়ারটাকেই এক্স অক্ষে নিচ্ছি, এই যে এল স্কয়ারটাই এক্স অক্ষে নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এই যে এল স্কয়ারটাই এক্স, এল স্কয়ারটাই এটাই এক্স, এক্স অক্ষ। কিন্তু এবার কিন্তু এল হচ্ছে এক্স, এল স্কয়ার না, এলটা হচ্ছে এক্স, অর্থাৎ গ্রাফটা হচ্ছে এটা, সঞ্চিত শক্তি বনাম এল দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু, দেখো ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ধরো ধ্রুব কনস্ট্যান্ট কে, এটাকে ধরলাম কনস্ট্যান্ট কে, ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, এই যেরকম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ হচ্ছে এটা। ক্লিয়ার? এবার আসো, এইটা তোমাদের একটু বলতে পারি যে এটা হচ্ছে পরাবৃত্ত। দেখো এই সাইডেও কিন্তু আছে, কিন্তু আমরা এই সাইডে নিলাম না কেন? কারণ এল তো নেগেটিভ হতে পারে না, এই কারণে এই সাইডটা বাদ, এই কারণে এই সাইডটা আমি আঁকি নাই, ঠিক আছে, এই কারণে এই সাইডটা আমি আঁকি নাই। দেখো এখানে একটু বলে দিই তোমাদের, একটু শর্টকাট একটা জিনিস বলে দিই। যেমন ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, মানে এটা তো পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ কিভাবে লেখা হয়, 4a x, ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a x, যার উপর মাথায় রাখবা, মানে ধরো এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 2, অথবা ওয়াই এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার 2। তো যদি এরকম থাকে তাহলে যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি, যার উপর স্কোয়ার, দেখো ওয়াই এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার, তাহলে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, তাহলে উল্টা দিকে স্মাইলি, এই যে উল্টা দিকে স্মাইলি, এক্স এর দিকে স্মাইলি। আর যদি এক্স এর উপর স্কোয়ার থাকে তাহলে ওয়াই এর দিকে স্মাইলি। যেমন এক্স এর উপর স্কোয়ার, দেখো এই যে এইটাতে কি আছে, ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স স্কোয়ার। তাহলে কার উপর স্কোয়ার, কার উপর, এক্স এর উপর, তাহলে ওয়াই এর দিকে, মানে উল্টা দিকে, যার উপর স্কোয়ার তার উল্টা দিকে, অর্থাৎ এক্স এর উপর স্কোয়ার, তাহলে ওয়াই এর দিকে স্মাইলি, এই যে ওয়াই এর দিকে স্মাইলি, এই যে স্মাইলি তো বোঝো, এই যে হাসি, ঠিক আছে, স্মাইলি। কি ক্লিয়ার? ক্লাসে পড়াইছিলাম মনে হয় এটা, এই যে এইভাবে যাবে, এরকম হবে, এইটা হবে আর কি। আমরা কেন এইটুকু নিলাম না, কারণ এটা তো মাইনাস পোর্শনে চলে আসবে, এই কারণে নিলাম না। এবার আসো 1 বর্গ সেন্টিমিটার, এই দেখো এই যে বর্গ সেন্টিমিটার মানে কি 1 ইন্টু 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের সমান হবে, আদি দৈর্ঘ্যের সমান হবে, তার মানে ছোট হাতের এল হবে বড় হাতের এল এর সমান। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এই দুইটা কাটাকাটি, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘ্যেরই সমান। তো কত বল প্রয়োগ করলে, ইয়ং গুণাঙ্ক 2 ইন্টু 10⁻11, এফ এর মানটা আমরা বের করতে চাই, যেখানে এ এর মানটা হচ্ছে 1 ইন্টু 10⁻⁴। তাহলে অতএব এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 10⁻11-4, তাই না? তাহলে 7, 2 ইন্টু 10⁻7 এটা। এবার দেখো এই প্রশ্নটা ওই যে আগের মতোই, ঠিক আছে, এই প্রশ্নটা আগের মতোই, এই প্রশ্নটা 2 বার পড়ে গেছে, এই প্রশ্নটা 2 বার পড়ে গেছে, মানে একই টাইপের কোশ্চেন আর কি। তাহলে 3 ডিভাইডেড বাই ওয়াই, 1 ডিভাইডেড বাই 3b, 1 ডিভাইডেড বাই ইটা। এবার কি বলছে,
কোন ধাতুর ইয়ং গুণাঙ্ক আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের দ্বিগুণ হলে, এবার বলছে দ্বিগুণ, অর্থাৎ কি বলছে, ওয়াই যদি হয় 2b তাহলে কি হবে, সম্পর্কটা কি হবে বলো, এটা তোমরা বলো, এটার উত্তর আমি বলবো না, বলো। দাদা ইঞ্জিনিয়ারিং এ কি এইরকম এমসিকিউ আসে? হ্যাঁ আসে, ইঞ্জিনিয়ারিং এ বুয়েট প্রিলিতে এর চেয়ে সহজ কোশ্চেন আসে। ভাইয়া আমাদের এক্সাম নিবেন কবে? এটা কোনো কথা হইলো? এক্সাম তো নিলাম, এটা কি দিচ্ছি, এক্সামে সলভ দিচ্ছি, কি কথা বলো, বলো এটার অ্যান্সার বলো। এ, তাই তো, এটার অ্যান্সার এ, ঠিক দিয়ে দিলাম, কিন্তু এটা করে বইলো, কিন্তু না করে বইলো না কিন্তু। আচ্ছা, অনেকে বলছো এ, তাহলে মেনে নিলাম। ওকে, ক্লিয়ার। আসো নেক্সট, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার, ভার ঝুলানো, ভার, ভার মানে বল আর কি, সহজ কথা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক লেখচিত্র কি হবে? দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক লেখচিত্রটা কি হবে? দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক লেখচিত্রটা খুবই সহজ কথা, ভার মানে তো বল, তাহলে বলের সাথে প্রসারণের লেখচিত্র কেমন হবে? মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে, বলের সাথে প্রসারণের গ্রাফটা মূল বিন্দুগামী সরল রেখা, পীড়ন সমানুপাতিক বিকৃতির মতো আর কি। কেউ তারপরে যদি কেউ মনে করো যে ভাই আমি বুঝতে চাই, y = f বড় হাতের L ডিভাইডেড বাই a ছোট হাতের l, দেখো একটা নির্দিষ্ট উপাদানের তারের ইয়ং গুণাঙ্কটা কনস্ট্যান্ট, ভার ঝুলানো হয়েছে, তাহলে mg আর কি, এই যে mg, এমটা হচ্ছে ভার, বড় হাতের L, a ছোট হাতের l। তাহলে আমাদের কি চাইছে, বলছে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক গ্রাফ, তাহলে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে ছোট হাতের l, এইটাকে আমি এখানে নিলাম, নেওয়ার পরে জি বড় হাতের L, y a আর সাইডে সরাই লিখলাম m কে, m হচ্ছে ভার, কি ক্লিয়ার? এবার দেখো জি কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, একটা তারের আদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট, তারের উপাদানের ইয়ং গুণাঙ্কটা কনস্ট্যান্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকবে কনস্ট্যান্ট। তাহলে এই যে এল, এটা হচ্ছে আমার y অক্ষে আর এটা হচ্ছে আমার x অক্ষে, তো y = mx, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ডি নম্বরটা কি গ্রাফ মিন করছে? ডি নম্বরটা আসলে একটা গ্রাফ মিন করছে, মানে কিছু একটা ছিল হয়তো, এরকম কোনো একটা রেখা টেখা ছিল, যে টাইপ করছে সে একটু ভুল করছে। তো যাই হোক, ওটা যেহেতু সঠিক অ্যান্সার না, তো ওটা নিয়ে আমাদের মাথা কামায় লাভ নেই। ভাই আমাদের কি সংনম্যতার ম্যাথ আসবে না? কেন কেন আসবে না? আমি যা করাইছি ক্লাসে সবই আসবে, আমি এমন কিছু করাই না যেটা আসবে না, বা এমন কিছু বাদ রাখি নাই যেটা আসবে না, ঠিক আছে। এবার লাস্ট কোশ্চেন, আসো। 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘনাকাকৃতির একটা ধাতব ঘনকের উপর একটা পৃষ্ঠে 4000 নিউটন স্পর্শকে বল প্রযুক্ত করা হলো, নিচের পৃষ্ঠের সাপেক্ষে উপরের পৃষ্ঠের পার্শ্ব সরণ হয় 0.5 সেন্টিমিটার, দৃঢ়তার গুণাঙ্ক কত? কি পারবো না, এটা তো ক্লাসে করানো ম্যাথ তুলে দিছি, ক্লাসে করানো ম্যাথ তুলে দেওয়া হয়েছে, জাস্ট একটা ঘনক, এই যে একটা ঘনক ধাক্কা খেয়ে বল প্রয়োগ করছি, F 4000 নিউটন স্পর্শকীয় বল, বল প্রয়োগ করছি, ধাক্কা খেয়ে উপরের পৃষ্ঠটা এই যে সরে গেছে, উপরের পৃষ্ঠটা সরে গেছে, তো কতটুকু পার্শ্ব সরণ ঘটছে সেটা x 0.5 সেন্টিমিটার। তোমরা এত কিছু চিত্র না আঁকলেও চলবে, ঠিক আছে, আমি একটু কম্পারিতে আমি আঁকছি। বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে তোমাদের কি বের করতে বলছে? দৃঢ়তার গুণাঙ্ক ইটা, মনে পড়ে? ইটা = f ডিভাইডেড বাই a tan থিটা, a tan থিটা। তাহলে f এর মান কত? 4000 নিউটন। a 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে এই যে উপরের যে প্রস্থচ্ছেদটা সেটা হচ্ছে 0.20 তার স্কয়ার, আর tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 0.5 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 20। তাহলে দৃঢ়তার গুণাঙ্ক দেখো এখান থেকে চলে আসবে 4000.20 তার স্কয়ার 0.5 ডিভাইডেড বাই 20, তো 4 × 10⁶, 4 × 10⁶, এত নিউটন পার মিটার স্কয়ার, 4 × 10⁶, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝলা কিনা বলো? ভাই আমাদের তো শর্ট সিলেবাস, হ্যাঁ স্থিতিস্থাপকতা পর্যন্তই হচ্ছে আমাদের শর্ট সিলেবাস, ঠিক আছে, মানে আমি যতটুকু পড়াইছি এইটুকুই হচ্ছে শর্ট সিলেবাস, এবং শর্ট সিলেবাসের মধ্যে যত বেশি পড়ানো যায় সব কিছু কিন্তু পড়িয়ে দেওয়া হয়েছে,
এই এক্সামের স্ট্যান্ডার্ড মার্ক কত, এটার মার্কটার রেজাল্টটা এখন আমি পাই নাই, বুঝছো? আমি পাইলে একেবারে প্রথম থেকে মার্কগুলো দিয়ে দিব না। এবার আজকে কি আর নিউ চ্যাপ্টার না, আজকে আর নিউ চ্যাপ্টার পড়াবো না, কারণ নিউ চ্যাপ্টার একেবারে প্রথম থেকে সেজে গুজে শুরু করব, ঠিক আছে? নিউ চ্যাপ্টার একেবারে প্রথম থেকে সেজে গুজে শুরু করব আমরা। ওকে, তাহলে শোনো, আমরা তাহলে নেক্সট দিন থেকে, নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে হইতে পারে, কারণ রবিবারে অপার মেবি ক্লাস নিবে না। রবিবারে যদি অপার ক্লাস না নেয় তাহলে আমি ক্লাস নিব, আর না হলে আমার শিডিউল ডেট যেটা আছে আর কি, ঠিক আছে, সেই শিডিউল ডেটে আমি ক্লাস নিয়ে নিব। তো আমি ক্লাস নিব এবার কোন অধ্যায় বলো? ফার্স্ট পার্টের 10ম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এক্সাম পরে দেওয়া যাবে, এক্সাম আর পরে দিয়ে লাভ কি? সলভ তুমি দেখে ফেললা, তাহলে এক্সাম পরে দিয়ে কোনো লাভ আছে? ঠিক আছে, সলভ দেখে ফেললা, তাহলে এক্সাম পরে দিয়ে তো লাভ নাই। ওকে, কিছু মোটিভেশন দেন। মোটিভেশন কি দিব? মোটিভেশন তো মনে করো যে তোমরা মোটিভেশন একটা জিনিস হচ্ছে ওই যে বুয়েট পটেনশিয়াল এক্সাম হয়েছে 23 ব্যাচের, বুয়েট পটেনশিয়াল এক্সামে 24 ব্যাচের, মানে তোমাদের ব্যাচ, তাই না? 24 ব্যাচের অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করছে এবং তারা যে মার্ক পাইছে এটা আনবিলিভেবল। তাহলে এটাই হচ্ছে তোমার জন্য মোটিভেশন, বুঝছো? পড়তে বসো, এখনই পড়তে বসো এবং খুব ভালো করে পড়াশোনা করো, সবসময় পড়াশোনার মধ্যে থাকো। অনেক সময় দেখবা কি, একটা সময় গিয়ে দেখবা কি অনেক কিছু পড়া হয়ে গেছে, কিন্তু আসলে তোমার হয়তো খাতায় আছে মাথায় নাই, হয়তো ফোনের মেমোরিতে আছে, ঠিক আছে, ফেসবুক গ্রুপে আছে, কিন্তু তোমার খাতায় নাই। এটা কিন্তু হবে, এটা কিন্তু সত্যি কথা। কারণ যত স্টুডেন্ট, ধরো এই গ্রুপে যত স্টুডেন্ট আছে, সব স্টুডেন্ট কি মনে হয় যে সব ক্লাসগুলো করে? না, এটা কিন্তু করে না। এই জিনিসটা কিন্তু আমি ভালো বুঝতে পারি। কেন ভালো বুঝতে পারি? কারণ আমার অফলাইন এক একটা ব্যাচে যে পরিমাণ স্টুডেন্ট, ঠিক আছে, তো অফলাইন ব্যাচে মানে যেটা আর কি জোর করে আনতে হয় স্টুডেন্টদের, সেইখানেই স্টুডেন্টরা আসে না, সেইখানে অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে, অফলাইন ক্লাসে অনেক স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে। তাহলে চিন্তা করো, অনলাইনের পড়াশোনাটা তো নিজের আগ্রহে, পুরোটা নিজের আগ্রহে। তুমি মোবাইল নিয়ে পড়লা কি পড়লা না, এটা কিন্তু মনে করো যে কেউ চেক করতে আসবে না। তুমি পড়লে খুব ভালো, না পড়লে তো তুমি সময় নষ্ট করলা, ঠিক আছে, লাইফটা নষ্ট করলা। অনেকে দেখবা যে তোমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, তারা হচ্ছে এই যে বিভিন্ন সময় ভাইয়া কিছু তো পড়ি নাই, যেমন এই যে 23 ব্যাচের যে এফআরবি অর্থাৎ ফাইনাল রিভিশন ব্যাচের যে ক্লাস হয়, সেখানে অনেক পোস্ট, হ্যাঁ ভাইয়া এখনো কিছু পড়ি নাই, হ্যাঁ কিভাবে শুরু করব কিছুই বুঝতেছি না, এখান থেকে শুরু করলে হবে কিনা, ওখান থেকে শুরু করলে হবে কিনা, আজকে থেকে শুরু করলে হবে কিনা, কালকে থেকে শুরু করলে হবে কিনা, বিভিন্ন টাইপ কথাবার্তা। তো এই যে যারা এই টাইপের কথাবার্তা বলে, এটা অপ্রিয়। সত্যি কথা হচ্ছে কি, এদের দিয়ে কিন্তু হওয়াটা খুব মুশকিল, খুবই মুশকিল। একেবারে ফাইনাল রিভিশন, তোমার কয়েকদিন পর পরীক্ষা, তুমি এখন বলতেছো ফাইনাল রিভিশন ব্যাচে এসে বলতেছো আমি তো কিছুই পড়ি নাই, তাহলে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কী করছো? তাহলে এই কারণে পড়াশোনার মধ্যে থাকো। অনেক স্টুডেন্ট দেখবে অনেক বেশি পড়াশোনা করে কিন্তু ঠিকঠাক আউটপুটটা আসে না। এই আউটপুটটা না আসার কারণ হচ্ছে কি, সবসময় বই খাতা নিয়ে পড়াশোনা করে। চেষ্টা করবা বই খাতা ছাড়া পড়াশোনা করার, ঠিক আছে? মানে আমার কথা শুনে মনে হতে পারে অপূর্ব ভাই কী বললো এটা, বই খাতা ছাড়া পড়াশোনা কেমনে করে? বই খাতা ছাড়া পড়াশোনা মানে কি, তুমি যা পড়লা হাঁটতে চলতে বিভিন্ন ধরনের কাজ বাজ করতে মাথার মধ্যে ওই জিনিসটা ভাববা, বই খাতা ছাড়া ভাববা। ধরো মনে পড়তেছে না, ভাবতে গিয়ে আটকে গেছো, তুমি আটকে থাকো যতক্ষণ না মনে পড়ে, নিজে ট্রাই করো, দৌড়ে এসে বই দেখে ফেলবা না, দৌড়ে এসে খাতা দেখে ফেলবা না, ঠিক আছে? তাহলে দেখবা তোমার ব্রেনটা কাজ করবে, তুমি ভাবতে শিখবা, তোমার মাথায় অনেক বেশি সময় ধরে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? আমি আবার কথা শুরু করলে থামবো না, বুঝছো? তো এই কারণে কথা একটু কম বলি। নাও তোমাদের অনেক এখানে প্রশ্ন আছে, ভাইয়া আমি নতুন কোর্স কিনছি, এখন কিভাবে চ্যাপ্টার শুরু করব? চ্যাপ্টারের একেবারে এই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের 1 নম্বর ক্লাসে যাও, একটা নতুন খাতা নাও, একটা কলম নাও, আমার লেকচার দেখো, আমি যা পড়াই সেটা তুলে ফেলো, আমার সাথে সাথে দ্রুত করে তুলে ফেলো, ঠিক আছে? লাইভে ক্লাস যতটুকু, সেইটুকুর মধ্যে তোমার ক্লাস শেষ করতে হবে, পারলে আরও স্পিড দিয়ে দেখে আগে শেষ করতে হবে, দেরি করা যাবে না। তাহলে এইভাবে শুরু করতে হবে, যারা কোর্সে নতুন অ্যাড হচ্ছে তারা এইভাবে শুরু করতে হবে। এই অধ্যায়ের সিকিউ অন্য অধ্যায়ের সিকিউ এর সাথে মিক্স হতে পারে, বহুত কিছু হতে পারে। যেমন এই অধ্যায়ের সাথে লিফট মিশাই দিতে পারে, ঠিক আছে? এই অধ্যায়ের ইয়ং গুণাঙ্কের সাথে লিফট মিশাই দিতে পারে। আমি তো যতগুলো ম্যাথ করাইছি ক্লাসে, তার মধ্যে অনেক মিক্স করা ম্যাথ আছে না, ঠিক আছে? তো মিক্স করে দিতে পারে। মেডিকেলের জন্য কিছু বলেন। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব কিছুর জন্য কথা হচ্ছে পড়তে হবে, বুঝছো? পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে, পড়া ছাড়া যাবে না।
যাদের মেডিকেল টার্গেট তারা বইয়ের বাংলা কথাগুলা একটু খুঁটে বেছে পড়বা, ঠিক আছে? যে ইনফরমেশনটা থেকে প্রশ্ন আসতে পারে, মনে হইতে পারে যে এই ইনফরমেশন থেকে এমসিকিউ কোশ্চেন হইতে পারে, সেই ইনফরমেশনগুলো ভালো করে পড়বা। যাদের মেডিকেল টার্গেট তারা বায়োলজিটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? ফিজিক্সে জাস্ট বেসিক জ্ঞান থাকলে মেডিকেল কোনো করার ব্যাপার না। বলো বলো। বুয়েটের জন্য প্রিপারেশন কিভাবে নিবা? বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা, এবং বেসিক থিওরির একেবারে মানে ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। একটা সূত্র কেন, কোত্থেকে, কিভাবে আসলো, সেই জিনিসটা, ডেরিভেশনটা মুখস্থ না থাকুক, ডেরিভেশনটা তুমি তৎক্ষণিক পারবা তা আমি আশা করি না, সেটার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট ডেরিভেশনটা তোমার মানে দেখা থাকতে হবে, বা ডেরিভেশনটা কিভাবে হলো সেটা বোঝা থাকতে হবে। শুধু জাস্ট সূত্র মুখস্থ করে ম্যাথ করা শুরু করে দিলে হবে না, কিন্তু তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে হবে না। একেবারে কোনো একটা কনসেপ্টের ক্লিয়ার ধারণা রাখতে হবে। বলো। হ্যাঁ বলো ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এই যে লাইভ ক্লাস, আজকে তো ধরো এই অধ্যায়ের সলভ ক্লাস, তাহলে এই অধ্যায়ের সলভ ক্লাসে তুমি দেখে তোমার তেমন লাভ হবে না, ঠিক আছে? তুমি যদি এই অধ্যায় আগে পড়া না থাকে, তাহলে এই অধ্যায়ের সলভ ক্লাস দেখে তো তোমার তেমন কোনো লাভ হবে না। তাহলে তুমি কি করবা, এই অধ্যায়ের একেবারে 1 নম্বর ক্লাসে যাবা, সেখান থেকে দেখা শুরু করবা। তারপরে তোমাদের অপার ভাইয়ের যে যে অধ্যায়টা সে পড়াচ্ছে, তুমি 1 নম্বর ক্লাস থেকে দেখা শুরু করবা। হুটহাট করে 4 নম্বর ক্লাস থেকে করা শুরু করবা না, তাহলে কিন্তু লাভ হবে না, লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। বলো ভাইয়া। যত বেশি প্র্যাকটিস করা যায়, যেমন আমি যেভাবে পড়াই বা তোমাদের অপার ভাই যেভাবে পড়াই, আমরা ম্যাক্সিমাম কভার করে দিই, কিন্তু প্র্যাকটিস তো তোমাকে করতে হবে। এখন প্র্যাকটিস করবা কিভাবে? হয় আমাদের লেকচার শিটগুলো নিয়ে প্র্যাকটিস করো, বা বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করো। পারলে ওই যে চানাচুর, যখন মনে করো যে চানাচুর বিক্রেতার কাছ থেকে যখন চানাচুর খাবা, যে মামা চানাচুর দেন, ওই চানাচুরের যে প্যাকেট দিবে না, ঠিক আছে, সময় পাইলে ওই প্যাকেটে কি লেখা আছে সেটাও তুমি পড়বে। বুঝতে পারছো? মানে কি পড়তে হবে, পড়ার কোনো শেষ নাই। বইয়ের কোনো থিওরি মুখস্থ করবা না, শুধু বুঝবা। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা বইয়ের কোনো টিওরি মুখস্থ করবা না, ডেরিভেশন মুখস্থ করার দরকার নেই। পরীক্ষায় তুমি ডেরিভেশন লিখবা মুখস্থ, ওটা আমি আশা করছি না, কিন্তু ধারণা রাখবা, ধারণা রাখবা। পড়তে হবে, কিভাবে পড়বা সেটা তোমার ব্যাপার, কিন্তু কোনো একটা থিওরির ক্লিয়ার ধারণা রাখতে হবে, এটাই হচ্ছে কথা। বুঝছো? হুম হুম তুমি ভাইয়া যে কোনো একটা বোর্ড বই পড়ো, যে কোনো একটা বোর্ড বই এনাফ, ঠিক আছে? যে কোনো একটা বোর্ড বই এনাফ, ঠিক আছে? তুমি এইটা আশা করো না যে পরীক্ষায় বই থেকে হুবহু জিনিস দিবে, কোনো পরীক্ষাতেই বই থেকে হুবহু জিনিস আসবে এটা তুমি আশা করো না। তবে তুমি অ্যাটলিস্ট একটা বোর্ড বই পড়ো। তোমার যদি ওই বোর্ড বইটা খুব ভালো করে পড়া হয়ে যায়, তুমি কোনো কিছু মুখস্থ করবে না। যেমন কোনো সাপোজ 2 মার্কের প্রশ্ন, যেমন আমি তোমাকে একটা 2 মার্কের প্রশ্ন ধরো এখানে একটু আইডিয়া দিই। যেমন মনে করো এখানে একটা 2 মার্কের প্রশ্ন আছে, ঠিক আছে? এই যে টান করা তারে হঠাৎ করে যদি ছিঁড়ে যায়, তাহলে তারের উষ্ণতা বৃদ্ধি পায় কেন? কেন উষ্ণতাটা বৃদ্ধি পায়? মানে একটা তার টান করা আছে, একটা তার এভাবে টান করা আছে, ধরো 2টা খুঁটির মাঝে একটা তারকে টান করে বাঁধা আছে, খুব টান করে। এবার যখন ছিঁড়ে যাবে, তখন যে জায়গা থেকে ছিঁড়ে যাবে উষ্ণতা বৃদ্ধি পায় কেন? কারণ যখন টান করে রাখা আছে তখন তারের দৈর্ঘ্য প্রসারণ ঘটছে, দৈর্ঘ্য প্রসারণ ঘটলে কাজ হয়েছে, তাহলে তারের মধ্যে স্থিতিশক্তি জমা আছে, দ্যাট ইজ হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এই যে স্থিতিশক্তি, যখন তারটা ছিঁড়ে যাবে তখন সেই প্রসারণটা থাকবে না, তাহলে তারের এই স্থিতিশক্তিটা কোথায় যাবে? তাপশক্তিতে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? তাপশক্তিতে রূপান্তরিত হবে, তাপশক্তিতে রূপান্তরিত হবে। ফলে ফলে উষ্ণতা বাড়বে। জাস্ট কনসেপ্টটুকু এত। এবার এটা 2 মার্কের প্রশ্ন আসছে, এটা তুমি কোন বই থেকে মুখস্থ করবা? এটা তো কথা না। মানে তোমার ভাবতে হবে, ভাবতে হবে, নিজের এই জিনিসগুলো নিয়ে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে, নিজের উত্তর খুঁজে বের করতে হবে। বুঝছো? মূল কথা এইটুকু, 2 মার্কের প্রশ্নের জন্য মূল কথা এইটুকু। এবার এটা কি তুমি যত সুন্দর করে লিখতে পারো। কি ক্লিয়ার? বলো ভাই।
হুম 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 হুম। আচ্ছা শোনো, যেহেতু একটু ব্যাকলগ আছে আর কি, মানে একটু ব্যাক পড়া জমে গেছে, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, যে আহ, যে অধ্যায়টা পড়তেছো সেই অধ্যায়টা সাথে সাথে পড়ে ফেলবা, ওই মানে এখন থেকে আর কোনো কিছু ব্যাকলগ যাতে না থাকে সেইটা চেষ্টা করবা। আর তারপরে তুমি যে ছুটিগুলা পাবা, বা যে ধরো যে এই যে আমি যেমন এই পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা পড়ানোর পরে কিন্তু বেশ মোটামুটি তোমাদের পড়ার জন্য অনেক দিনের একটা গ্যাপ দিছি। এই গ্যাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যেন তোমার কিছু পিছনের যে ব্যাকলগগুলো সেইগুলো যেন কাটায় উঠতে পারো, এই কারণেই কিন্তু একটু এই গ্যাপটা দেওয়া, যাতে মানে পরপর আমি যদি আবার পদার্থের গাঠনিক ধর্মের পরে আবার যদি দশম অধ্যায় শুরু করে দিতাম তাহলে অনেকের প্রবলেম হইতো। ঠিক আছে, যে ভাই আমি পড়ে পারতেছি না, আমার 2টা লেকচার বাদ আছে, 3টা লেকচার বাদ আছে, তো এই কারণে গ্যাপটা দাও যেন তুমি এই গ্যাপের মধ্যে কাভার করে ফেলতে পারো। তো তোমার যদি যে কোনো সাবজেক্টে যদি গ্যাপ থাকে তাহলে চেষ্টা করতে হবে যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে কাভার করে ফেলা। ঠিক আছে। আর হ্যাঁ বলো। হ্যাঁ, এটা আমি বলতে পারি না। হ্যাঁ, ডাউনলোড করে দেখা যাবে কিনা, ফেসবুক থেকে ডাউনলোড করা যায় কিনা এটা আমি জানি না, তুমি এখান থেকে ডাউনলোড করতে পারবা কিনা, তবে ওই ডাউনলোড করা যায়। আচ্ছা, যদি ডাটা সমস্যা হয় তাহলে তুমি ডাউনলোড করো, কিন্তু এগুলো পাইরেসি করো না আবার। ঠিক আছে, পাইরেসি করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ওয়েব অ্যাপে তো তুমি ক্লাসগুলো তো থাকেই, ওয়েব অ্যাপে তো ওইখান থেকেও তো দেখা যায়। ওয়েব অ্যাপে তো মনে হয় ভিডিও বাফারিং করে না, ওয়েব অ্যাপে তো খুব ভালো স্মুথলি দেখা যায় ভিডিওগুলা। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা ঠিক আছে। আমি প্রশ্ন বুঝি নাই, আবার বলো তো। হুম। এই যে শোনো শোনো, এই যে এবার আমি বলি, তুমি তুমি ধরো পদার্থের গাঠনিক ধর্ম পড়লা, দেখো পড়ার স্ট্র্যাটেজিটা বুঝতে হবে তোমার। তুমি পদার্থের গাঠনিক ধর্ম পড়লা, তোমার সূত্রগুলা গরম গরম আছে, তুমি তখন প্র্যাকটিস করবা। তাহলে সূত্রগুলা গরম গরম থাকতে গেলে, গরম গরম থাকাকালীন তুমি যখন প্র্যাকটিস করবা তখন এই সূত্রগুলো তোমার মাথায় থাকবে, কনসেপ্ট তোমার মাথায় থাকবে, তুমি প্র্যাকটিস করলা। এবার অনেক স্টুডেন্ট কি করে, ধরো আমি পড়াই গেলাম, এবার 1 মাস পরে 2 মাস পরে এই অধ্যায় আবার সে রিভিশন দিবে। এবার এই রিভিশন দেওয়ার সিস্টেমটা তোমার বুঝতে হবে। তুমি চিন্তা করলা ভাইয়ের খাতা তো পড়া আছে, বা তখন প্র্যাকটিস শিটের কিছু প্রবলেম সলভ করছিলাম, তাহলে এবার আমি একটা নতুন বই ধরি। তুমি কি করলা, বুক শেলফ থেকে ইশাক স্যারের বইটা পারলা, পেরে ইশাক স্যারের বইয়ের ম্যাথগুলো করা শুরু করলা। দ্যাট ইজ দ্য রং ওয়ে, এটা করা যাবে না। তুমি কি করবা, তুমি তো 1 মাস পরে রিভিশন দিচ্ছ, তোমার তো মাথায় কিছু নাই, তুমি তো ভুলে খেয়ে ফেলছো, ওগুলা হজম হয়ে গেছে। তাহলে তোমার কি করতে হবে, যে জিনিসটা তোমার মেমোরিতে ছিল সেই পুরনো স্মৃতিগুলাকে আবার মনে করতে হবে। এটা করার জন্য নতুন কিছু আবার মাথায় ঢুকাইলে চলবে না, নতুনভাবে মাথায় ঢুকাইলে চলবে না। কি করতে হবে, তুমি তাড়াতাড়ি আমার লেকচার খাতাটা খুলবা, খোলার পরে দেখবা ও আচ্ছা সবই তো মনে আছে, সবই মনে পড়ে যাচ্ছে। লেকচার খাতাটা উল্টাবা, দেখবা সব মনে পড়ে যাবে। এবার যখন সব মনে পড়ে গেল, সূত্রগুলো আবার একটু ঝালাই করে নিলা, বেশিক্ষণ লাগবে না, সময় বেশিক্ষণ লাগবে না। এইবার নেক্সট তুমি এবার ইশাক স্যারের বই ধরো, কিন্তু ইশাক স্যারের বইয়ের প্রবলেম দেখবা, বাট সলভ দেখবা না। সলভ দেখলে কিন্তু কোনো লাভ হবে না। তুমি প্রবলেমগুলো নিবা, তারপরে তুমি নিজের মতো করে সলভ করবা। আমি যেভাবে ক্লাসে করাইছি, আমি যেভাবে তোমাকে ওয়ে শিখাই দিছি সেইভাবে তুমি সলভ করবা। সলভ করার টেকনিক যেভাবে শিখাইছি সেইটা তুমি অ্যাপ্লাই করবা। তুমি জাস্ট বইয়ের সাথে উত্তর মিলছে কিনা সেটা দেখবা। কথা বুঝলা? যে কোনো অধ্যায় রিভিশন দেওয়ার আগে যে টিচারের কাছে তুমি পড়ছো, মূল নোট করছো, লেকচার খাতাটা সেইটা আগে খুলে নিবা। ঠিক আছে, হুট করে রিভিশন দিতে যাবা না, তাহলে দেখবা কঠিন লাগতেছে, তোমার কাছে মনে হচ্ছে এই অধ্যায়ের চেয়ে কঠিন অধ্যায় আর নাই দুনিয়াতে, এটা মনে হবে। বুঝলা? নতুন চ্যাপ্টার কবে শুরু করবে? নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু। ঠিক আছে, বলো।
23 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলা? তোমার কি সিলেবাস কমপ্লিট? তোমার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব মিলে সিলেবাস কমপ্লিট? যদি কমপ্লিট হয় তাহলে তুমি চাইলে করতে পারো, বাট সিলেবাস যদি কমপ্লিট না হয় তাহলে আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওই কোর্সটা নেওয়ার কোনো দরকার আছে, বুঝছো? তাহলে কোনো লাভ হবে না। সিলেবাস যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সিলেবাস কমপ্লিট হলে আমার মনে হয় নেওয়াটা ভালো। তারপরও এটা আপ টু ইউ, কারণ তুমি কেমন স্টুডেন্ট সেটা তো আমি ধরো যে জানি না, তোমাকে সামনাসামনিভাবে দেখি নাই। তো এটা আপ টু ইউ, তোমার কাছে যেটা মনে হয় সেটা করাটাই ভালো হবে। তো আজকে যাই, ঠিক আছে? অনেক কথা শুনলাম তোমাদের, খুব ভালো লাগলো। আচ্ছা, লাস্ট একটা কথা বলো। কই বলো। হ্যাঁ, কে? আশরাফুল ইসলাম নাকি? বলো। হুম 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 শোনো, দেখো। হ্যাঁ হুম 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 না, গ্যাপ দিও না। তোমার একদিনে 3টা 4টা ক্লাস করার দরকার নেই। তুমি দরকার একদিন 2টা করো, কিন্তু পরের দিন আবার 2টা করো, ঠিক আছে? তুমি একদিনে 4টা ক্লাস করলে তারপরে 2 দিন গ্যাপ দিলা, তাহলে কিন্তু লাভ নেই। মানে পড়ার একটা ধরো যে মানে ধারাবাহিকতা বজায় রাখো। ধারাবাহিকতা বজায় রাখলে সেটাই লাভ হবে। এবার আমি তোমাকে বলি, এই কাজ মানে আমার আমার ফ্রেন্ড সার্কেলে অনেক এটা করছে। যেমন আমি ধরো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছিলাম। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে যারা আছো তারা এই জিনিসটা বুঝবা হয়তো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের হাউস বয় যারা, মানে হোস্টেল বয় যারা, তাদের কলেজের ভিতরে থাকতে হয় এবং খুব অনুশাসনে থাকতে হয়। চাইলে বাইরে বের হওয়া যায় না, চাইলে বাইরে টিচারদের কাছে পড়া যায় না, ঠিক আছে? চাইলে ধরো যে তুমি একটা বুয়েটের ভাইয়ের কাছে বাইরে অফলাইন প্রাইভেট পড়বে, এটা সম্ভব হয় না। ইভেন ফোন তো রাখাই যায় না, হাউস বয় যারা আছে তাদেরকে কেউ ফোন রাখতে দেয় না, ঠিক আছে? ফোন আমরা লুকায় লুকায় ব্যবহার করতে হইতো। তো খুবই অনুশাসনের মধ্যে রাখতো। তো অনেক স্টুডেন্ট ধরো যে সেকেন্ড ইয়ারের আগে সেকেন্ড ইয়ারে ওঠার আগে বা ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে ওখান থেকে টিসি নিয়ে গ্রামের কলেজে চলে গেছে। কিন্তু তারা আমাদের পরবর্তীতে তাদের সাথে রুয়েটে দেখা হয়েছে, তাদের সাথে মনে করো কুয়েটে দেখা হয়েছে, তারা কিন্তু ভালো ভালো জায়গায় চান্স পাইছে। তো এটা কোনো ব্যাপার না আসলে, ঠিক আছে? তুমি মানে কাভার করতে পারবা। যেমন আমরাই তো পড়াশোনা শুরু করছি, যে আমি সাপোজ আমাদের সময় মানে তোমরা যেভাবে এত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করো, আমরা আসলে সত্যি কথা আমরা এত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করি নাই, বুঝতে পারছো? আমরা এত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করি নাই। তোমাদের মতো যদি তোমাদের যেমন একটা অপার ভাই আছে, তোমাদের যেমন একটা অপূর্ব ভাই আছে, আমি আমার স্টুডেন্ট লাইফে সেই 13-12 সালের কথা বলতেছি, 11-12 সাল। 11-12 সালে তোমরা কিসে পড়ো বলো? 11-12 সালে তোমরা কিসে পড়ো? তো 11-12 সালে সেই সময় যদি আমার একটা অপূর্ব ভাই থাকতো বা আমার একটা অপর ভাই থাকতো, তাহলে তো আমি আরও অনেক ভালো জায়গায় যাইতাম। ক্লাস 1-এ পড়ো না? হ্যাঁ, তাহলে চিন্তা করো, তাহলে তোমরা এখন কতটা আপডেট। তোমরা আসলেই সত্যি কথা, তোমরা এখন যা পড়াশোনা করতেছে এবং যে লেভেলে আমরা তোমাদের মানে ট্রেন আপ করতেছি, এইটা আমাদের সময় ছিল না। দিন বহুত চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা আমার চোখে দেখা, ঠিক আছে? হ্যাঁ, এই একটা কথা সত্যি বলছে অরিন, একটা কথা সত্যি বলছে। আগের চেয়ে কিন্তু এখন মানে তোমরা ভালো ভালো টিচার পাচ্ছ, ভালো ভালো কন্টেন্ট কোয়ালিটি মানে তোমাদের খুব ভালো, এটা তোমরা পাচ্ছ। হ্যাঁ, তোমাদের যা পড়ানো হচ্ছে এগুলা মানে খুব আপডেট জিনিস পড়ানো হচ্ছে। কিন্তু সাথে সাথে প্রতিযোগিতাও কিন্তু বাড়ছে। আগে কিন্তু এই প্রতিযোগিতাটা ছিল না, ঠিক আছে? আমি যখন রাজশাহীতে প্রথম প্রথম অফলাইনে পড়াইছি, তখন কিন্তু গতানুগতিক ধারার স্টুডেন্টরা বুয়েটে চান্স পেয়ে গেছে, বুঝছো? এখন কিন্তু মানে যে স্টুডেন্টকে মনে হয় এ তো বুয়েটে চান্স পাওয়ার মতো, হ্যাঁ, সে ছিটকে যাচ্ছে। চিন্তা করা যায় এই ছিটকে দিচ্ছে কারা? এই ছিটকে দিচ্ছে হচ্ছে মানে এই প্রতিযোগিতায় ঢুকে পড়া স্টুডেন্টগুলা। এটা কিন্তু সত্যি কথা যে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছে অরিন, যে অপর ভাইয়া অপর ভাইয়া থাকার কারণে আমাদের কম্পিটিশন আরও বেড়ে গেছে। আসলেই সত্যি কথা, কম্পিটিশন এখনো বহুত বেড়ে গেছে, বহুত গুণে বেড়ে গেছে কম্পিটিশন, বুঝছো? এখন মানে সব স্টুডেন্ট লাইভ আপডেট পায়, তার পড়াশোনার লাইভ আপডেটটা পাইতেছে, যে সে কোন জায়গায় আছে সেটা মেজার করার
একটা মানদণ্ড কিন্তু অনলাইন তাকে দিয়ে দিছে, বুঝছো? আগে অফলাইনে সাপোজ তুমি তোমার কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকতা, তোমার কলেজের মধ্যেই ফার্স্ট হইতে হবে। হ্যাঁ, কলেজের ধরো যে হাতে গোনা 10 জন 12 জন স্টুডেন্টদের মধ্যেই তোমার কম্পিটিশন থাকতো। আর আজকে গোটা বাংলাদেশের মধ্যে তোমার কম্পিটিশনটা হচ্ছে, তাই না? বলো, এই গ্রুপটাতে এই যে 3-4 হাজার স্টুডেন্ট যুক্ত আছে, পুরো বাংলাদেশের মধ্যে কম্পিটিশন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু করব, 10 নম্বর চ্যাপ্টার শুরু করব। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তাহলে এখানেই শেষ করলাম। মিফতাউল তামজিদ, রেমেইন ভাই। হ্যাঁ, এই যে রেমেইন, এই যে রেসিডেন্সিয়ালের একটাকে পাইলাম।